ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 5 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 750 থেকে 1206 এই পেপারের শেষ মুহূর্তের সাজেশান নিয়ে আলোচনা করব। এবং তোমরা অনেকেই মনে করতে পারো যে স্যার আজকে আবার চশমা পড়েছে, দেখো চোখের প্রবলেমের কারণে পড়েছে, ঠিক আছে। দেখো 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে প্রথমে তোমরা ভালো করে বুঝে নাও বা শুনে নাও। প্রথম প্রশ্ন, রাজপুত শক্তির উত্থানের কারণ কী ছিল, এর সঙ্গেই আছে এই সম্পর্কিত বিভিন্ন তত্ত্বগুলি বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক হিসাবে অলবিরুনির অবদান আলোচনা করো। ঐতিহাসিক হিসাবে অলবিরুনির অবদান। 3 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্য, লিপি এবং মুদ্রার গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রকৃতির মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবে। কি বললাম যে সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রকৃতির মধ্যে পার্থক্য। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ত্রিপাক্ষিক সংগ্রাম বা ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো। ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো। পরে 6 নম্বর প্রশ্ন হচ্ছে আদি মধ্যযুগের সমাজ ও অর্থনীতিতে মন্দিরের কি ভূমিকা ছিল। আদি মধ্যযুগে সমাজ অর্থনীতিতে মন্দিরের কি ভূমিকা ছিল। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, শিক্ষার বিস্তারে নালন্দা এবং বিক্রমশীল মহাবিহারের অবদান। এটা কেবলমাত্র নালন্দা বা কেবলমাত্র বিক্রমশিলা মহাবিহারের অবদান এভাবেও আসতে পারে। পরের প্রশ্ন, চোলদের সামুদ্রিক কার্যকলাপ এবং ব্যবসা বাণিজ্যের প্রসার সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, এটা কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাও দেখা দরকার যেহেতু তোমরা অনার্সের ছাত্রছাত্রী। প্রশ্নটা হচ্ছে দক্ষিণ ভারতে গড়ে ওঠা বাণিজ্যে গিল্ডগুলির কার্যাবলী ও ভূমিকা বিস্তারিত আলোচনা করো। গিল্ডগুলির কার্যাবলী ও ভূমিকা বিস্তারিত আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন হচ্ছে আদি মধ্যযুগের বর্ণ ব্যবস্থার প্রসার এবং অস্পৃশ্যদের সামাজিক অবস্থান সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে জনপ্রিয় ধর্মীয় সংস্কৃতির অঙ্গ হিসাবে ভক্তিবাদের উত্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। কি বললাম, ভক্তিবাদের উত্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরের প্রশ্ন, আদি মধ্যযুগের অন্তর্বর্তী সময় ভারতে সামন্ততন্ত্রের বা সামন্ত প্রথার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এবং এই সম্পর্কে বিতর্ক আলোচনা করো। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন বলতে পারো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় এটা, প্রশ্নটা হচ্ছে আদি মধ্যযুগে রাজধর্মের বৈধতা অর্জনে ব্রাহ্মণ এবং মন্দিরগুলির ভূমিকা কীরূপ ছিল। এবারে 5 নম্বরের প্রশ্ন ভালো করে শুনবে। 5 নম্বরের তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ধর্মপালের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে পাল শক্তির সম্প্রসারণে দেবপালের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মণ্ডলম এবং বলনাড়ুর তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, চোলদের স্থানীয় শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। চোলদের স্থানীয় শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য ও ফলাফল কী ছিল। তারপরে প্রশ্ন, আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার সম্প্রসারণ তুমি কিভাবে ব্যাখ্যা করবে। কি বললাম, আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার সম্প্রসারণ তুমি কিভাবে ব্যাখ্যা করবে। পরের প্রশ্ন, আদি মধ্যযুগের স্থাপত্য ও ভাস্কর্যের আঞ্চলিক বিবর্তন সংক্ষেপে আলোচনা করো বা আদি মধ্যযুগের স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটা করবে। 11 শতকে গাজনির ভারত আক্রমণের প্রকৃতি আলোচনা করো সংক্ষেপে, এটা 8 নম্বর প্রশ্ন বললাম। 9 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগে আঞ্চলিক ভাষা
ও সাহিত্যের বিকাশ সংক্ষেপে আলোচনা করো। কি বললাম? আদি মধ্যযুগে আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশ সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সামন্ততন্ত্রের উত্থান কি আদি মধ্যযুগেই হয়েছিল বলে তুমি মনে করো? আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে পাল বংশের শাসনের পূর্বে বাংলার রাজনৈতিক অবস্থা সংক্ষেপে লেখো। নেক্সট একটি প্রশ্ন বলছি তোমাদের, এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়, 5 নম্বরের জন্য বড় প্রশ্ন হিসাবে বলেছি তোমাদের। ত্রিপাক্ষিক সংগ্রাম বা ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে আলোচনা বা টিকা। এই তো তোমাদের ফুল সাজেশন আমি বলে দিলাম। এবারে খুব সংক্ষেপে আমি তোমাদের 5 নম্বরের প্রশ্ন বলবো 6টা এবং তোমাদের 20 নম্বরেরও প্রশ্ন 6টা বলবো। এটা এবারে শোনো। 5 নম্বরের যে 6টা প্রশ্ন বলছি, চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মণ্ডলম ও বলনাড়ুর তাৎপর্য, তারপরে পাল বংশের শাসনের পূর্বে বাংলার রাজনৈতিক অবস্থা, 3 নম্বর হচ্ছে আদি মধ্যযুগের কৃষি ব্যবস্থার সম্প্রসারণ তুমি কিভাবে ব্যাখ্যা করবে, 4 নম্বর হচ্ছে ভারতীয় সামন্ততন্ত্রের উত্থান কি আদি মধ্যযুগেই হয়েছিল, 5 নম্বর হচ্ছে আদি মধ্যযুগে আঞ্চলিক ভাষা সাহিত্যের বিকাশ, 6 নম্বর হচ্ছে ইসলামী, দেখো 6 নম্বর প্রশ্ন হচ্ছে ত্রিপাক্ষিক সংগ্রাম বা ত্রিশক্তি সংগ্রাম। এই হচ্ছে তোমাদের 6টা 5 নম্বরে। এবারে 6টা 20 নম্বরের প্রশ্ন, ওই ত্রিপাক্ষিক সংগ্রাম বা ত্রিশক্তি সংগ্রাম ওটা আছে। আদি মধ্যযুগের সমাজ অর্থনীতিতে ওই মন্দির, ঠিক আছে, মন্দিরের কি ভূমিকা, তারপরে চোলদের সামুদ্রিক কার্যকলাপ, আদি মধ্যযুগে বর্ণ ব্যবস্থার প্রসার ও অস্পৃশ্যদের সামাজিক অবস্থান, জনপ্রিয় ধর্মীয় সংস্কৃতির অঙ্গ হিসাবে ভক্তিবাদের উত্থান বৈশিষ্ট্য এবং আদি মধ্যযুগের অন্তর্বর্তী সময় ভারতীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্য। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশান। শেষ মুহূর্তে এগুলো ভালো করে করো, আশা করি তোমরা উপকৃত হবে, কমন পাবে। এবং এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ বলে মনে হয়, সেক্ষেত্রে তোমরা কমেন্টে লিখবে, অবশ্যই কমেন্টে লিখবে যে স্যার এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা আছে, তাহলে অন্যান্য স্টুডেন্টরাও সেটা কিন্তু দেখে ফলো করতে পারে।